আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই পায়োনিয়ার অনলাইন এমসিকিউ সলভ ক্লাসে। আজকে আমি মোহাম্মদ নুরজামান ইসলাম হাজির হলাম তোমাদের মাঝে পদার্থবিজ্ঞান লেকচার 2 এর বহুনির্বাচনী অংশের সমাধান ও ব্যাখ্যা নিয়ে। তো ঠিক আছে, চলো লেকচার 2 এ কি ছিল এবং লেকচার 2 এর আমরা এ সেট নিয়ে আলোচনা করব। তো শুরুতে এই লেকচার 2 মূলত বল অধ্যায়ের উপর হয়েছিল। তো সেখান থেকে আমাদের যে বহু নির্বাচনীগুলি আসছিল তার মাঝে প্রথম যে বহু নির্বাচনীটি দেখি, 1 নম্বরে কি দেওয়া ছিল? 1 নম্বরে দেওয়া ছিল যে ঘর্ষণ বল কোনটির সমানুপাতিক। দেখো, একটি তল যদি বিবেচনা করি, এই তলের উপর এই ধরো এম ভরে একটা বস্তু আছে, এই বস্তুটির ওজনজনিত বল কোন দিকে? সোজা। তলের লম্ব বরাবর কোন দিকে? নিচের দিকে হলো ওজনজনিত বল। এবং এই তলটা বস্তুটাকে আবার নিউটনের থার্ড ল অনুসারে যে প্রতিক্রিয়া দেয় সেটা বললাম আর। এই আর কি হয়? ওজনের সমান কিন্তু বিপরীত। এখন এই যে পথের ঘর্ষণ বল সর্বদা কি করে? বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে। তাহলে বস্তুটা যদি এই দিকে গতিশীল হয় এই ধরনের, তাহলে তার গতির আপেক্ষিক গতির বিপরীত দিকে একটি ঘর্ষণ বল কাজ করবে। এই ঘর্ষণ বল কি হয়? অভিলম্বিক প্রতিক্রিয়া বলের সমানুপাতিক হয়, ওজনজনিত বলের না, কিন্তু অভিলম্বিক প্রতিক্রিয়া বলের, অর্থাৎ F is proportional to R। দেখি কোথায় দেওয়া আছে? ওজনজনিত প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, যেটা এই কতেই দেওয়া আছে। সুতরাং একের সঠিক উত্তর হইল ক। এরপরে আসো 2 নম্বর এমসিকিউতে কি আছে? 2 নম্বরে আছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে সাম্যাবস্থা লাভ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে সাম্যাবস্থা লাভ করে না কারণ ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে, এই জন্য সাম্যাবস্থা লাভ করে না। একটু বুঝাই বলি এরকম, যে ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপর এম, আমি এই দিকে একটি বল প্রয়োগ করলাম F1 এবং বিপরীত দিকে একটি বল প্রয়োগ করলাম F2। এই বল দুইটার মান যদি সমান হয়, অর্থাৎ F1 is equal to F2 হয়, তাহলে বস্তুটা কি সাম্যাবস্থা লাভ করবে, অর্থাৎ বস্তুর ত্বরণ থাকবে না। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কি? এটা যে এই M1 ভরের বস্তুটি গিয়ে কি করলো? M2 ভরের একটি বস্তুর উপর ক্রিয়া দিল, আবার প্রতিক্রিয়াটা কি করলো? M2 ভরের বস্তুটি M1 এর উপর দিল। দেখা যাচ্ছে ক্রিয়া M2 এর উপর আর প্রতিক্রিয়া কি M1 এর উপর। আলাদা আলাদা বস্তুর উপর বল ক্রিয়া করার কারণে এখানে সাম্যাবস্থা লাভ হয় না। তো কি কারণে সাম্যাবস্থা লাভ হয় না? আলাদা আলাদা বস্তুর উপর বা ভিন্ন বস্তুর উপর ঘটে বলে। এই আমাদের ঘ নাম্বার হবে সঠিক উত্তর। সর্বদা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই সময়ে ঘটে, ভিন্ন সময়ে ঘটে না। ওকে, এরপরে 3 নম্বরটা দেখি। 3 নম্বরে আছে বলের ঘাত। বলের ঘাতের সমীকরণটা একটু আমরা তৈরি করে নেই। বলের ঘাত F is equal to আমরা কি জানি? M into V minus U divided by T। এই টিটা যদি আমি F এর সাথে গুণ করে দিই, তাহলে FT is equal to MV minus MU। এটাকেই বলা হয় বলের ঘাত। তাহলে বলের ঘাত কি? বল ও বলের ক্রিয়াকালের গুণফল, অর্থাৎ বলটি কত সময় ধরে ক্রিয়া করছিল এই দুইটার গুণফলটা হলো বলের ঘাত, অথবা ভরবেগের পরিবর্তনটা হলো বলের ঘাত। তাহলে 1 নম্বরে কি আছে? বল ও সময়, হ্যাঁ ঠিক আছে। এটা ভরবেগের পরিবর্তন, হ্যাঁ সময় ঠিক আছে। এবং একক, এখান থেকে এককটা দেখলেই হয় যে বলের একক কি? নিউটন, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে হ্যাঁ এইটা ঠিক আছে। তারপরে ভরবেগের একক আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড, হ্যাঁ এই যেটা। তার মানে তিনটাই সঠিক। তিনটা কথায় আছে, এই ঘ নম্বরে আছে। যাক, এই ঘটা হবে ঘতে আর ঘটা হবে এই জায়গায়। এরপরে আসি 4 নম্বর। ওকে ঠিক আছে, এবার আসো 4 নম্বরে। 4 নম্বরটা কি আছে? 4 নম্বর দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে। এটা একটা বুঝার মতো একটা উদ্দীপক। বলছে 2 কেজি ভরের একটি বস্তু কিউ এর উপর, মানে বস্তুটাকে কিউ নামে অভিহিত করছে, কিউ এর উপর প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র দেওয়া হয়েছে। তো এখান থেকে 4 নম্বরে যে প্রশ্নটি করলো সেটি কি? 4 নম্বরের প্রশ্নটিতে আছে উদ্দীপকের লেখচিত্রের ঢালের একক কোনটি? তো দেখো, এই যে ঢাল মানে আমরা যদি এইটাকে বলি থিটা, তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হিসেবে কি আছে? F, আর ভূমি হিসেবে কি আছে? T। তাহলে F ডিভাইডেড বাই T। তো F ইজ ইকুয়াল টু, F এর একক লেখা যায় নিউটন বাই সেকেন্ড। দেখো তো নিউটন বাই সেকেন্ড আছে কি নাই? তাহলে এটা হচ্ছে না, কেজি দিয়ে আছে।
তাহলে আমাদেরকে F ইকুয়াল টু কি লিখতে হবে ma, কারণ এখানে ভরের মধ্যে কি আছে কেজি আছে, ডিভাইডেড বাই টি। তাহলে ভরের একক কি কেজি, ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, সময়ের একক হইল সেকেন্ড। তাহলে এটা যদি আমরা লিখি কি দাঁড়ায় কেজি মিটার s ইনভার্স 3। ওকে, এটা কই আছে কেজি মিটার, এই ঘতে আছে, তাহলে 4 এর ঘ হইল সঠিক উত্তর। ওকে, এরপরের প্রশ্ন 5 নাম্বার। 5 নম্বর প্রশ্নটি কি, কিউ এর ক্ষেত্রে এ বিন্দুতে সর্বোচ্চ, সুতরাং ওই আগের উদ্দীপকটা থেকে এই দুটি প্রশ্ন 4 এবং 5। তো উদ্দীপকটা আমরা একটু দেখে নেই। এখানে বলের সর্বোচ্চ মান কত 30, সময় দিক ছিল কত 30, এবং এ বিন্দুটা ঠিক এই মাঝ বরাবর ছিল। তাহলে 5 নম্বরটা একটু আমরা দেখি। আমরা আগে একটু ওই চিত্রটাকে এখানে একটু নিয়ে নিই। তো দেখো এখানে x অক্ষ বরাবর ছিল কি সময়, ও অক্ষ বরাবর ছিল কি বল। শূন্য থেকে শুরু হয়ে তোমার এই পর্যন্ত এখানে ছিল সর্বোচ্চ বল 30, এই বিন্দুটার নাম দেওয়া হয়েছিল এ, এটা ছিল ও, এবং এই বরাবর সময় ছিল 15, আবার এখানে সময় ছিল 30। তো ঠিক আছে, এখন কি বলতেছে এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি। একটু খেয়াল করো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলটা ধারাবাহিকভাবে বাড়তেছিল, সময়ও বাড়তেছে বলও বাড়তেছে, এইভাবে সময় আরো যাচ্ছে আরো বল, যখন 15 সেকেন্ড সময় তখন বলের মান কত 30। এরপরে একটু খেয়াল করো পরবর্তীতে আরো সময় বাড়তেছে, বল দিচ্ছে কিন্তু 15 সেকেন্ড সময় বল দিছিল কত 30, এরপরে বল দিচ্ছে কত 30 এর কম, কিন্তু বল দিচ্ছে গতির দিকে। তাহলে বল দিবে মানে বস্তু কি হবে ত্বরণ হবে, ত্বরণ মানে কি বেগ বাড়বে। তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় এখানে সর্বোচ্চ বল, তারপরে বলের মান কম, ঠিক আছে, তাই বলে বল কিন্তু গতির বিপরীত দিকে না, গতির সামনের দিকে। আমি একটু বুঝাই, এখানে ধরো এখানে একটা বস্তুর উপর আমি শুরুতে বল দিলাম 5 সেকেন্ড সময় ধরে বল দিলাম 10 নিউটন, তাহলে বস্তুটা কি হইলো ত্বরণ হইলো। আবার বস্তুটার উপর আমি কি করলাম বল প্রয়োগ করলাম 30 নিউটন, তো 30 নিউটন বল প্রয়োগ করছি 15 সেকেন্ড সময়, তাহলে বস্তুটার এই মুহূর্তে ত্বরণ থাকবে। এইখানে যে বেগটা অর্জন করছে এই বলের জন্য কি হবে, এখানে আবার নতুন ত্বরণ বস্তুর বেগটা আরো বাড়াবে, ঠিক কি না। এবার দেখো ধরো এখানে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, পরবর্তী 30 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুর বেগ আরো বাড়ে হয়ে গেল কত 20 মিটার পার সেকেন্ড। এরপরে বস্তুটিকে আমি কিন্তু আবারও বল দিচ্ছি, কিন্তু বলের মান কম, ধরো এবার কত দিচ্ছি আবার 20 নিউটন। তাহলে বল যেহেতু দিচ্ছি ত্বরণ আছে, ত্বরণ আছে মানে কি বেগ আরো বাড়বে। তো আগে বেগ ছিল কত 20, এবার আরো বেগ বাড়ে হবে কত ধরো 25, 30, এভাবে যতক্ষণ বল দিতে থাকবো ত্বরণের কারণে ততক্ষণ পর্যন্ত বেগ বাড়বে। সুতরাং আমি 30 সেকেন্ড পর্যন্ত বল দিছিলাম, 30 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়বেই। তার মানে 30 সেকেন্ডে আমার আবার বলের মান কি শূন্য হয়েছে, তাহলে এইখানে সর্বোচ্চ পরিমাণ বেগ অর্জন করবে। ওকে, এবার আসি আমরা এই গ্রাফটা দেখার পরে প্রশ্নের দিকে আসি। এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি না, যেহেতু 30 সেকেন্ড সময়ে সর্বোচ্চ বেগ অর্জন করছে, তাহলে ওই 30 সেকেন্ড সময়ে কি করবে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করবে। কারণ আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে বেগের মান সর্বোচ্চ হলে গতিশক্তির মানও সর্বোচ্চ, কেননা গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এই বিন্দুতে বেগ সর্বোচ্চ না হয় সেখানে গতিশক্তি সর্বোচ্চ হবে না, পাশের এ সঠিক উত্তর নয়। এরপরে আসো 2 নাম্বার, ও এ ও এ বি অংশের ভরবেগের পরিবর্তন সমান। দেখো এই জিনিসটা আমরা গণিতের আরেকটি কনসেপ্ট, ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এখানে ভরবেগের পরিবর্তনটাও কি হবে সমান হবে। তাহলে এই জায়গার এটা ভূমি, এটা কি লম্ব, তাহলে লম্বের মান কত 30, ভূমির মান কত 15, 30 আর 15 যদি গুণ করি তাহলে এইখানে 30 আর 15 গুণফল। ঠিক অনুরূপভাবে দেখো এই জায়গাটাতে এখানে ভূমি কত 30 মাইনাস 15, তার মানে 15, আবার লম্বের মান কত 30, তাহলে এখানেও 30 ইন্টু কত 15, তাহলে এখানে 30 15, এখানে 30 15 গুণফল, দুই দিকের গুণফল কি সমান। তাহলে যেহেতু দুই দিকের গুণফল সমান মানে দুই দিকের ক্ষেত্রফল সমান, সুতরাং আমরা বলতে পারি দুই দিকে ভরবেগের পরিবর্তনও সমান। তাহলে এই 2 নম্বরটা সঠিক। এরপরে আসো ও এ ও এ বি অংশের ত্বরণে ক্রিয়াশীল।
যেহেতু এখানে কন্টিনিউয়াসলি বল দেওয়া হচ্ছিল, ত্বরণ হচ্ছে, এখানেও বল দিচ্ছি কিন্তু বল আস্তে আস্তে কমাই দিচ্ছি, তাই বলে গতির বিপরীত দিকে না, যেখানে মন্দন হবে, তার মানে এখানেও কি হচ্ছে, ত্বরণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ও এ এবং এবি অংশে ত্বরণে ক্রিয়াশীল, কোনো মন্দন এখানে নাই। তাহলে 2 আর 3 হলো সঠিক উত্তর, যেটা গতে দেওয়া আছে। ঠিক আছে, 5 নাম্বার শেষ। এরপরে আসি 6 নাম্বার। 6 নাম্বারটা কি আছে? নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? নিউটনের গতির প্রথম সূত্রের এক নাম হলো জড়তা। 7 নম্বরটা কি আছে? কোন বলটি সবচেয়ে বেশি শক্তিশালী? এখানে দেখো 4টি মহাকর্ষ বল দেওয়া আছে, তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। 4টি মহাকর্ষ বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, এবং সবচেয়ে দুর্বল বল হলো তোমার মহাকর্ষ বল। আমাদের কাছে কি বলছে যে সবচেয়ে শক্তিশালী বল কোনটি? তাহলে সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। তাহলে এই সবল নিউক্লিয় বলটি সবচেয়ে শক্তিশালী। ওকে, 7-এর ঘ নাম্বার। তারপরে আসো 8 নাম্বার, বলছে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এই পাল্লাগুলো তোমাদেরকে, পাল্লা বা রেঞ্জ কতদূর পর্যন্ত আকর্ষণ করতে পারে সেই ব্যাপারটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। সবল নিউক্লিয় বলের পাল্লা হইল 10 ইনভার্স পাওয়ার 15 মিটার ক্রমের। আর সবলের জায়গায় যদি দুর্বল বলতো তাহলে তার মান হইতো 10 ইনভার্স পাওয়ার 16 মিটার ক্রমের। তাহলে এই 8-এর জন্য সঠিক উত্তর হইল গ, 10 ইনভার্স পাওয়ার 15 মিটার ক্রমের। ওকে, এরপরে আসি আমরা 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে? কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি বল শূন্য হয় তবে তাকে কি বলে? কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করার কারণে যদি লব্ধি বল শূন্য হয়, লব্ধি বল শূন্য হওয়া মানে কি? ত্বরণ শূন্য হওয়া, যেটি হলো সাম্যাবস্থার শর্ত। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি সেই বলগুলি কি? সাম্য বল। তাহলে 9-এর সঠিক উত্তর হলো সাম্য বল। এরপরে আমাদের 10 নম্বর প্রশ্ন কি আছে? 10 নম্বর প্রশ্নটি আছে 10 নিউটন বল বলতে কি বোঝায়? দেখো এগুলা খুবই সিম্পল, তোমরা একটু ভাঙায় নিলে হয় যে 10 নিউটন বল বলতে কি বোঝায়। তা আমরা জানি F ইজ ইকুয়াল টু কি? ma। তাহলে F এর মান কত? 10। 10 নিউটন বল বলতে কি বোঝায়? বলছে 5 কেজি ভরের বস্তুর উপর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে 5 গুণন 2, এই দুইটার গুণফল কি 10। তাহলে বাম পক্ষ ডান পক্ষ 1, তার মানে কি এটা ঠিক আছে। আবার 1 কেজি ভরের বস্তুর উপর 10, আবারও দেখো বলছে ভরের মান কত? 1 আর ত্বরণের মান কত? 10। এই দুইটা গুণ করে আমরা কত পাচ্ছি? 10। তাহলে এটাও ঠিক আছে। 10 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তার মানে এখানে কত? 10 আর ত্বরণ কত? 1। এই দুইটার গুণফল কত? 10। সুতরাং এই তিনটি সঠিক উত্তর। তাহলে 10-এর ঘ হইল সঠিক উত্তর। ওকে, এটা বুঝে গেলে এরপরে আসি 11 নম্বর। 11 নম্বর কি আছে? 11 নম্বর একটি তত্ত্বের মাধ্যমে দেওয়া আছে, বলতেছে 1 কেজি ভরের ও 1 কেজি ভরের, দুঃখিত এটা 1 কেজি না, এটা হলো 1 গ্রাম ভরের। একটু সংশোধনী এখানে করে দিলাম, এটা হলো 1 গ্রাম ভরের ও 1 কেজি ভরের দুইটি বস্তুকে বায়ুশূন্য অবস্থা হতে উপর হতে ছেড়ে দেওয়া হলো। এটি ইংরেজিতে আমরা করবো, এটা হলো 4 সেকেন্ড। কয় সেকেন্ড? 4 সেকেন্ড এর কতটুকু নিচে নামে আসবে। তাহলে এখানে কয়টা বস্তু? দুইটা বস্তু। একটা বস্তুর ভর কত? 1 গ্রাম, আরেকটা বস্তুর ভর কত? 1 কেজি। এই দুইটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হইলো, তার মানে একটা হালকা আর একটা তুলনামূলকভাবে ভারী বস্তু। তো প্রথমে বলছে যে প্রথম বস্তুটি কত নিচে নেমে আসবে, কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ড ধরে সেটা কি নিচে নামছে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যায়। সেটা কি? H ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ এর মান 0, পুরোটা 0, প্লাস হাফ জি এর মান হলো কি 9.8 ইন্টু টি, টি এর মান হলো 4 এর হোল স্কোয়ার। তাহলে আমি এটা লিখতে পারি 4.9 ইন্টু 16, 4.9 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 78.4। এই হলো গ নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে কি হালকা বস্তুটি দেরিতে মাটিতে নিচে নামে আসে। আগেরটা থেকে, আগের উদ্দীপকটা থেকেই। তাহলে এখানে আমাদের কয়টা বস্তু ছিল? দুইটা বস্তু। একটা ছিল কি 1 গ্রাম, আরেকটা ছিল কি 1 কেজি। এটা হলো হালকা, এটা হলো কি ভারী। আমরা জানি যে পতনশীল, মুক্তভাবে পতনশীল হলে
প্রতিটি বস্তু সমান সময়ে সমান পথ নামবে, তাহলে হালকা বস্তুটি দেরিতে নামে, এই কথাটি সঠিক না। হালকা হোক ভারী হোক প্রতিটি বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ভারী বস্তুটির ওজন হইল 9.8 নিউটন। ওজন বানাইতে গেলে W ইকুয়াল টু কি mg, m এর মান হইল কত 1, g এর মান হইল 9.8 ইকুয়াল টু 9.8 নিউটন। তাহলে ঠিক আছে, হালকা বস্তু ত্বরণের মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হালকা হোক ভারী হোক প্রতিটি বস্তু মুক্তভাবে পড়লে সকলের ত্বরণের মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং 2 আর 3 হলো সঠিক, কোথায় আছে গতে আছে, তাহলে 12 গ নাম্বার হলো সঠিক উত্তর। এরপরের প্রশ্ন 13 নাম্বার, বন্দুক থেকে গুলি ছড়লে বা ছোড়া হলে, একটা বন্দুক থেকে গুলি ছড়লাম, গুলি ও বন্দুকের ভরবেগ সম্মুখী হয়? অবশ্যই না। যদি বন্দুক থেকে গুলিটা বেরিয়ে সামনের দিকে যায় তাহলে তার ভরবেগের ডিরেকশন কি সামনের দিকে, আর বন্দুকের ভরবেগ ডিরেকশন হয় কি তার বিপরীত দিকে, তাহলে এটি সঠিক হবে না। এরপরে আসো 2 নাম্বার, গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়? গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয় এটিও সম্ভব না, কারণ গুলি তুলনায় একটি বন্দুক অবশ্যই কি একটু বেশি ভর বিশিষ্ট হচ্ছে, তাহলে এর ভর বেশি বেগ কম, ভর বেশি বেগ কম, তাহলে এর ভর আমি ধরো ক্যাপিটাল এম বিবেচনা করলাম, এই গুলির ভরটাকে স্মল এম বিবেচনা করলাম, এর বেগ বেশি আবার এর বেগের মান কম কিন্তু ভরের মান বেশি, তবে এই দুইটার গুণফল অর্থাৎ ভরবেগ আর এই দুইটার গুণফল ভরবেগ এই দুইটা কি সমান হবে, তাহলে আমরা 2 নম্বরে বলতে পারি যে বন্দুক ও গুলির ভরবেগ সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে এই দুইটা কি সমমানের, ঠিক আছে। এটা যাই হোক, বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হয়, যেহেতু এর ভর বেশি বেগের মানটা উল্টা দিকে হলে এবং এটার মানটা কি হয় কম হয়, সুতরাং এটাও সঠিক। ওকে, তাহলে এটা আছে কোথায় 2, 3 গতে আছে, তাহলে 13 গ হলো সঠিক উত্তর। এরপর 14 নাম্বার, 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 কেজি ভরের একটি বস্তুর উপর 750 নিউটন বল 0.4 সেকেন্ড সময় ব্যাপী কাজ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? অর্থাৎ এই হলো m ইকুয়াল টু 5 কেজি ভরের একটা বস্তু, এটার উপর একটি বল প্রয়োগ করা হলো, কত বল 750 নিউটন, কয় সেকেন্ড যাবত প্রয়োগ করছি 0.4 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। বস্তুর ভরবেগের পরিবর্তন কত? আমরা জানি ভরবেগের পরিবর্তন বল ও বলের ক্রিয়াকালের গুণফল দ্বারা বের করা হয়, Ft ইকুয়াল টু কি mv মাইনাস mu, তাহলে এইটা যে জিনিস এটা একই জিনিস, তাহলে এখানে বল আর সময় গুণ করে দিলেই ভরবেগের পরিবর্তনটা পাওয়া যায়, তাহলে 750 আর যদি আমি গুণ করে দিই কত 0.4, তাহলে কত হয় 750 গুণন 0.4 ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে একটা শূন্য কাটা দেওয়া যায়, 4 5 20, 0 4 7 28 আর 2 30, 300 কোথায় আছে এই ক নাম্বার আছে, তাহলে ক নাম্বার হলো 14 সঠিক উত্তর। ওকে, এরপরে চলে আসো, পিছলানো ঘর্ষণের অপর নাম কি? আবর্তন করে নয়, পিছলিয়ে যে ঘর্ষণটা হয় সেই পিছলানো ঘর্ষণের অপর নাম হলো বিষর্ব ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। তাহলে কি দেওয়া আছে এবার আমরা একটু ঠিক করে নিও, এটা হলো বিষর্ব ঘর্ষণ। ওকে, তারপরে আসো 16 নাম্বার, বলের ঘাত হলো, বলের ঘাত খানিকক্ষণ আগেই আমি সমীকরণটা তোমাদেরকে দেখাইছি, বলের ঘাত যে ইকুয়াল টু কি Ft অথবা mv মাইনাস mu, তাহলে বলের ঘাতটি বল ও বলের ক্রিয়াকালের গুণফল অথবা ভরবেগের পরিবর্তন, তাহলে বল ও সময়ের গুণফল ঠিক আছে, তারপরে ভরবেগের পরিবর্তন ঠিক আছে, ভরবেগের পরিবর্তনে হার না, এইটা না, ভরবেগের পরিবর্তনে হার নয়, শুধু ভরবেগের পরিবর্তন, তাহলে 1 আর 2 কত আছে 16 কত আছে 1 আর 2। এরপরের প্রশ্ন 17 নাম্বার, 80 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 8 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? খুবই সিলি প্রশ্ন একটা। F ইজ ইকুয়াল টু আমরা কি জানি ma, তাহলে কত বল প্রয়োগ করলে ভর আর ত্বরণ গুণ করে দিলে হয় 80 গুণন কত 4, তো 4 × 32 0, তাহলে 320 নিউটন, কত এই যে কত দেওয়া আছে 320 নিউটন।
আসি এরপরের প্রশ্ন 18 নাম্বার। 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলে গুলির শেষ বেগ কত? গুলির শেষ বেগ দেখো, এই বিষয়ে আমরা এই সূত্রটা দিয়ে করে নিতে পারি। বন্দুকের ভরবেগ ইজ ইকুয়াল টু কি? গুলির ভরবেগ। তবে একটি ধনাত্মক ধরলে আরেকটি কি ঋণাত্মক, যেহেতু পরস্পর বিপরীতমুখী। তাহলে এখানে বন্দুকের ভর কত? 1, বন্দুকের পশ্চাৎ বেগ কত? 2। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ, যেহেতু পশ্চাৎ বলছে -2 নিব, ইজ ইকুয়াল টু মাইনাস গুলির ভর কত? 5 গ্রাম। তাহলে 5 ডিভাইডেড বাই কত? 1000 ইনটু গুলির বেগ। তো আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করি, মাইনাস মাইনাস ফিনিশ হয়ে যায়। 2000 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু ভি, 4 5 20, তাহলে কত হইলো? 400। কোথায় আছে? এই যে 400, 18 ঘত। এরপরে 19 নাম্বার, প্রবাহী ঘর্ষণ কোনটি? প্রবাহী পদার্থ যেমন বাতাস ও পানি, এদের মধ্যে যে ঘর্ষণটা সেটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। তাহলে কোথায় আছে? পুকুরে সাঁতার কাটার সময়। তার মানে এই ক হইল সঠিক উত্তর। এরপরে আসো 20 নাম্বার। 20 নাম্বার বলছে বলের মাত্রা কোনটি? আমরা সবাই জানি F ইকুয়াল টু কি? এম এ। F ইজ ইকুয়াল টু এম এ, বলের মাত্রা। তাহলে F ইজ ইকুয়াল টু এম এ। এম কি? ভর। ভরের মাত্রা কি? এম, আর ত্বরণের মাত্রা কি? L/T ইনভার্স 2। এই হইল ক। তো ঠিক আছে, আজকে আমরা শেষ করলাম 20টি বহু নির্বাচনীর সমাধান ও ব্যাখ্যা। এখানে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।